আপনি যখন মোটা তখন আপনাকে মোটা বললে আপনার খুব খারাপ লাগছে, কিন্তু আপনি স্লিম হচ্ছেন কিভাবে হলেন, কেমনে হলেন, দিনের পর দিন বছরের পর বছর বডি নিয়ে, বডি পার্ট নিয়ে এত কথা, এটা আমার কাছে জাস্ট নোংরামিই লাগে আর কিছু না। অনেকেই বলে যে আপনি কিন্তু ফিগারটা ধরে রেখেছেন, আমার সাথে সাথে বমি চলে আসে, লিটারেলি আমার জাস্ট বমি চলে আসে। আমি কিন্তু খুশি হই না, আমি খুব বিগলিত হয়ে যাই না যে ওয়াও আমাকে একটা অ্যাপ্রিশিয়েট করেছে, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে উনি খুব বাজেভাবে আমাকে দেখছে আসলে। আমি খুব বেশি এনকারেজ কেন করতে চাই না, অনেকদিন আগে যারা করেছে তাদেরকে আমি দেখি আলটিমেটলি তাদের চেহারাটা এখন আর ভাল লাগছে না। তার চেয়ে দেখি এই যে আমাদের দিলার আন্টিরা অনেক সুইট, অনেক সুন্দর, কারণ আমার কাছে মনে হয় যে বয়সেরও একটা সৌন্দর্য আছে। মানে একটা সময় মনে করতাম যে আমি আমার মেধা বিক্রি করি, অনেক সময়ই আমি ফিল করি যে আমি আসলে আমার ধৈর্য বিক্রি করি। দীপার সাথে মূলত আমরা সাহস নিয়ে একটু আলাপ করছিলাম, তো সাহস প্রসঙ্গে আরেকটু আসি। ধরেন এখন গণমাধ্যম এমন একটা পর্যায়ে চলে গেছে, সেটা টপ টু বটম, যে কেউ 5 কেজি থেকে 10 কেজি ওজন কমালে সেটা অনেক দিন ধরে হেডলাইনে থাকা যায়, মানে সেটা চর্চা হয়। সেটা যদি বলি বাঁধন, নুসরাত ফারিয়া, রুনা খান, আপনার কলিগরা সবাই এ ধরনের এটা গণমাধ্যমের খবরের শিকার বলবো না, খবরটা এনজয়ও করেছেন, তারাও শেয়ার করেছেন, যেহেতু এনজয় না করলে তো সেই খবরটা সে শেয়ার করেন। 19 কেজি ওজন কমালাম, এটা বিশাল কৃতিত্বের ব্যাপার। সো এই গণমাধ্যমের এই চর্চাটা আপনার কাছে কেমন লাগে? আপনার তো মনে হয় মানে কমানো বাড়ানো লাগে না বোধ হয় জীবনে। এটা আমার কাছে মানে আমরা তো প্রায় সময় আমাদের বিভিন্ন অ্যাবিউজমেন্ট নিয়ে কথা বলি। ধরেন মোটাকে মোটা বললে সেটা কিন্তু দোষ, সেটা কিন্তু বডি শেমিং হয়ে যায় একদম। কিন্তু আপনি ওজন কমানো নিয়ে খুব এটা নিয়ে আমরা মাতামাতি করছি, সেটা কেন বডি শেমিং হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। আমার তো মনে হয় এটাও বডি শেমিং। তো ওটা তো আপনারা অ্যাকসেপ্ট করছেন খুব এনকারেজলি। আমার কাছে বডি শেমিং লাগে, কিন্তু থ্যাংক ইউ। যারা অ্যাকসেপ্ট করছে তাদের কাছেই আমার প্রশ্ন যে আপনি যখন মোটা তখন আপনাকে মোটা বললে আপনার খুব খারাপ লাগছে, কিন্তু আপনি স্লিম হচ্ছেন কিভাবে হলেন, কেমনে হলেন, দিনের পর দিন বছরের পর বছর বডি নিয়ে, বডি পার্ট নিয়ে এত কথা, এটা আমার কাছে জাস্ট নোংরামিই লাগে আর কিছু না। সিম্পল, এটা আমার দৃষ্টিভঙ্গি। আমাকে না কেউ যখন বলে যে অনেকেই বলে যে আপনি কিন্তু ফিগারটা ধরে রেখেছেন, আমার সাথে সাথে বমি চলে আসে, লিটারেলি আমার জাস্ট বমি চলে আসে। আমি কিন্তু খুশি হই না, আমি খুব বিগলিত হয়ে যাই না যে ওয়াও আমাকে একটা অ্যাপ্রিশিয়েট করেছে, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে উনি খুব বাজেভাবে আমাকে দেখছে আসলে। আমার কথা হচ্ছে আমি কেমন আমি জানি, আমাকে আপনার ফিগার খুব সুন্দর বা আপনি শরীরটাকে ধরে রেখেছেন, এই সমস্ত শব্দ বলে আমার কাছে মনে হয় যে সে একটা সুরসুরি দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, বা তার কল্পনা জগৎটা খুবই নোংরা, মানে একটা জাস্ট আমি এটাই ফিল করি। সো আমার কাছে যেমন আমি ফিল করছি, অন্যের কারো বডি নিয়ে যখন সেটা মোটা, সেটা চিকন, সেটা ওজন কমানো, সেটা বাড়ানো, এইটা কোনো টপিক হতে পারে না। আচ্ছা, আমার কাছে মনে হয় যে একটা আর্টিস্টকে নিয়ে কথা হবে, তার কাজ নিয়ে কথা হবে, বড়জোর তার সুস্থতা নিয়ে কথা হতে পারে, যে সে ধরেন 19 কেজি 20 কেজি না 30 কেজি যে যাই কমিয়েছে, সে মানে সুস্থতার জন্য মানুষকে সুস্থ থাকা উচিত, তার জন্য যেটা করা উচিত সেটা সে করছে অবশ্যই। কিন্তু আরেকটা পর্যায়ে, এটা তো গেল ওজনের, আরেকটা বিষয় হচ্ছে এটা নিয়েও সব জায়গায় কথা হচ্ছে, ইন্ডিয়ায়, বাংলাদেশে, যে বিভিন্ন রকম কি বলে চিকিৎসা বিজ্ঞান এসছে, অ্যাস্থেটিক, বোটক্স টোটক্স, আমি সব নাম টাম জানি না, এখনো শিখতে পারিনি। সো এগুলো নিয়ে কাজল একটা দারুণ ইন্টারভিউ দিয়েছে সম্প্রতি, যে এইগুলো নিয়ে ঈশ্বরকে চ্যালেঞ্জ করা, এই ধরনের ধারণায় আমি বিশ্বাসী না। যারা করছে তারা নিজেদের প্রতি কনফিডেন্সের অভাব। আপনার কাছে এখন অলমোস্ট এটা একটা বড় ট্রেন্ডে পরিণত হয়েছে
যেসব কোম্পানি ঢাকা শহরে খুলেছে তারা স্টার কাস্ট খুঁজছে, স্টারদের মুখ দিয়ে বলাচ্ছে। তো আপনিও নিশ্চয়ই অফার টফার পেয়েছেন? অফার পেয়েছি চাইতে কনফিডেন্সের অভাব, যদি ওইখান থেকে আসি, কাজল একটা স্টেটমেন্ট বলুন। হ্যাঁ, ওইখান থেকে আসি, একটু আগে থেকে আসি। যেমন ধরেন আমার ফেসটা যে টাইপের, সারা জীবন এটা আমার কাছে মনে হতো যে দেখতে ভালো না। কারণ মনে হতো কেন, কারণ হচ্ছে আমরা যখন ছোট স্কুলে পড়ি তখন আমরা তো 2 বোন, আমার বোনের হচ্ছে রাউন্ড ফেস আর আমার হচ্ছে লম্বা ফেস। তো সেই সময় রাউন্ড ফেসের খুব ডিমান্ড। হ্যাঁ, এবং আমার চোখ ছোট, ওর চোখগুলা বড় বড়, বড় চোখের ডিমান্ড। আমার ঠোঁট চিকন, ওর ঠোঁটটা একটু মোটা, ওইটার ডিমান্ড। তখন মনে হতো যে আমার চেহারাটা খুবই বিশ্রী, যদি কোনোদিন টাকা পয়সা হয় তাহলে আমি সার্জারি করে চেহারাটাকে গোল বানায় ফেলবো, এরকম ভাবতাম ধরেন ছোটবেলায়। তারপরে যখন মিডিয়া এলাম, ধরেন মেকআপ ম্যানরা মেকআপ করতো, সারাক্ষণে ওনাদের একটা চেষ্টা থাকতো আমার ফেসটাকে একটু রাউন্ড বানানোর, মেকআপে কোনোভাবে এদিক দিয়ে কেটে টেটে একটু রাউন্ড একটা শেপ দেয়ার। মানে আমার ডিজায়ার না, মানে হচ্ছে ডিমান্ডটাই এরকম ছিল তখন। আসলে সবাই ওইটা দেখতে পছন্দ করতো। লাইক আমার কার্লি চুল, সারা জীবন আমার কার্লি চুল, আমার চুলকে কিন্তু আয়রন করতে 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 আমার চুলই শেষ হয়ে গেল। কেন? কারণ হচ্ছে স্ট্রেট চুল পছন্দ করে ডিরেক্টররা, মানুষ, পাবলিক পছন্দ করে, বা জানি না, সবাই দেখি ক্যারেক্টারাইজেশন বলতে গেলেই চুলটা স্ট্রেট করতে হবে, এরকম একটা সোবার একটা লুক দিতে হবে। কার্লি চুলের মেয়েদেরকে একটু ইয়ে মনে হয় আর কি, কি বলে, একটু উগ্র বা একটু ফাস্ট, তাদের হবে কার্লি চুল। তো এখন বাই বর্ন আমি কার্লি চুল, আমার তো কিছু করার নাই। তো এরকম একটা ব্যাপার ছিল। আবার যখন ধরেন এগুলো ভাবতে ভাবতে বড় হয়ে গেলাম, এখন ম্যাচিউরড হয়ে গেলাম, এখন দেখলাম যে গোল ফেস আর কেউ চাচ্ছে না, ফেস লম্বা লাগবে, আমার থুতনি লম্বা, সেই সবাই টেনে টেনে থুতনি লম্বা করতে হবে, এটা নাকি এখন ট্রেন্ড। আমাকে আবার কয়েকজন জিজ্ঞেসও করেছে যে তুমি কি এরকম ইয়ে করেছো নাকি, কি ভি শেপ করেছো নাকি? তা আমি বললাম সারা জীবন এই ভি শেপ যাতে কাটতে পারি, টাকা হলে ভি শেপ কেটে ইউ বানিয়ে ফেলবো, এরকম একটা টেন্ডেন্সি ছিল। এখন তো সেই ভি শেপের যুগ চলে আসলো। তো এখন কি করা যায়? তো কনফিডেন্সের অভাব আসলে সবারই থাকে। ওই যে একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনেছি, যার যেটা থাকে তার সেটা ভালো লাগে না। তো এটা তো থাকেই। তো আমার ধরেন সুযোগ হয়ে ওঠেনি বলে হয়তো তখন হয়তো সুযোগ, টাকা পয়সা থাকলে হয়তো করেই ফেলতাম গোল মুখ, কিন্তু সম্ভব হয় নাই। তো এখন যাদের সুযোগ হচ্ছে তারা করছে। কিন্তু আমার অবজারভেশন যেটা, সেটা হচ্ছে অনেকেই যারা করেছে এবং যারা এনকারেজ করেন কিনা নতুনদের, আমি খুব বেশি এনকারেজ কেন করতে চাই না, অনেকদিন আগে যারা করেছে তাদেরকে আমি দেখি আলটিমেটলি তাদের চেহারাটা এখন আর ভাল লাগছে না। তার চেয়ে দেখি এই যে আমাদের দিলার আন্টিরা অনেক সুইট, অনেক সুন্দর। কারণ আমার কাছে মনে হয় যে বয়সেরও একটা সৌন্দর্য আছে এবং ওই ডিগনিটিটা খুব ভালো লাগে। বরঞ্চ ধরেন একটা বয়স্ক মানুষ, সে যখন একটা সুন্দর মানে ইয়াং একটা ফেস নেওয়ার চেষ্টা করছে, তখন সেটা কেমন যেন একটা প্লাস্টিক ব্যাপার লাগে দেখতে, আর্টিফিশিয়াল একটা ব্যাপার। হ্যাঁ, সুইটনেসটা আর থাকে না। তো আমার কাছে সারা জীবনই সুইটনেসের প্রেফারেন্স বেশি ছিল আর কি। আমি একটু টিভি ইন্ডাস্ট্রিতে আবারও যাই। টিভি ইন্ডাস্ট্রিতে একটা কথা প্রচলিত আছে যে আপনারা শুরুর দিকে অনেক টাকা এন্ডোর্স করতে হয়, অর্থাৎ টাকা পয়সা কেউ মেরে দেয়, এটা সংগঠনকে বলে পাওয়া যায় না। প্রত্যেক অভিনেতার জীবনেও হয়। আপনি এরকম ঠকবাজদের ভেতরে পড়েছেন না জীবনে? খুব কম, একটু পড়েছি, একবার দুবার তো পড়েছি। আমি ফিনান্সিয়াল ব্যাপারটাতে একটু বেশি স্ট্রিক্ট বলতে আমি বলবো যে স্ট্রেইট। আচ্ছা, আমি অনেক বেশি ডিলিংয়ে আমি অনেক ক্লিয়ার। সেটা হচ্ছে ভাই আপনি আমার কাছে 5 টাকা পেলে আমি 5 টাকা একদম গুনে 5 টাকা আপনাকে আমি দিয়ে দিব। আবার আপনার কাছে আমি 5 টাকা পেলে আপনার জিনা হারাম করে দিব যে ভাই আমার 5 টাকাটা দেন, ফেরত দেন। মেয়েরাই বেশি ঠকেছে, লজ্জায় বলতে পারে না শুরুর দিকে। অনেকেই, আমি 2-1 আমার খুব বেশি না। এমন কোন প্রোডাকশনে আপনার হয়েছে যে আপনি কাজটা হাতে নিয়েছেন, সেটাকে মনে হয়েছে যে কেন আমি এটা হয়েছে না, তখন আসলে কিভাবে নিজেকে মানে
বিল্ড আপ করেন, মানে তখন মনে হচ্ছে ধৈর্য 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 বিক্রি করি। এটা তো একটা বিশাল মোটিভেশন, মানে হ্যাঁ হ্যাঁ, ওই কাজটা 2 দিন ধরে করে আসা। এবং সেদিনই বলছিলাম একটা সেটে যে আমি আসলে মানে একটা সময় মনে করতাম যে আমি আমার মেধা বিক্রি করি, অনেক সময়ই আমি ফিল করি যে আমি আসলে আমার ধৈর্য বিক্রি করি। ধৈর্য বিক্রি করেন, আচ্ছা আচ্ছা। আপনি ফিল্মে এখন অলমোস্ট সব প্রতিভা, আপনি শাকিব খানের সাথে 2-3টে সব মিলে 6-7টা সিনেমা এর মধ্যে করা হয়ে গেছে। যেটা হয় যে আপনার প্রোডাকশন রিপিটেশন বা কমার্শিয়াল লেন্থে যা যা কাজ করেছেন সেই ঘরে কি আর রেগুলার আপনি কাজ করা শুরু করেছেন নাকি বিচ্ছিন্নভাবে? মানে বিচ্ছিন্নভাবে করতে চাই, যেরকম মন মতো ওরকম এখনো মন মতো ফিল্মে মন মতো ক্যারেক্টার এখনো হয়নি। আচ্ছা আচ্ছা। বেসিক্যালি আপনি ফিল্মে কোন জায়গাটায় আপনি নিজেকে দেখতে চান ডিমান্ড? আপনি একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করছেন, কিন্তু সেটা ক্যারেক্টার আর্টিস্ট বলেন, আমি চাই ধর ম্যাচিউর শাবানা একটা পর্যায়ে, মানে ভাবি খালা মামা চাচি এসব কোনো ফ্যাক্টর না আমার জন্য। আমি চাই আমি একটু নিজে যেখানে নিজেকে প্রেজেন্ট করতে চাই, সিগনিফিকেন্ট কিছু করতে চাই। সেটা হতে পারে আমি মেন ক্যারেক্টার হতে পারে, কিন্তু সেটা যেন আমাকে স্যুট করে ওই জায়গাটাতে। মানে আমার অবস্থান থেকে নেমে গিয়ে, এখন যদি আমি একটা কলেজের মেয়ের ক্যারেক্টার আমি করতে চাই না, নাচা গানা ভরপুর একটা কলেজের মেয়ে নাচছে, এই টাইপের ক্যারেক্টার আমি করতে চাই না। ওই বয়সেই করেননি, ওই বয়সে আমি করিনি, এবং আমি চাই যে আমাকে প্রেজেন্ট করা যায় এরকম সুন্দর একটা ক্যারেক্টার, ভালো একটা কিছু করতে চাই আর কি। আপনাদের একটা ব্যাচ, আপনারা যারা একসাথে কাজ করেছেন, ছেলেরা অলমোস্ট মির সাব্বিররা ওরা নিজের প্রোডাকশন করেছে, তারা ব্যস্ত থেকেছে, কিন্তু আপনারা অনেকেই একেবারেই ঘরে বা সন্তানাদি লালন পালনের জায়গায় গিয়েছেন, নাটকের কাজ কমে এসছে। এই বৈতরণীটা কেমন লাগে? মানে আমার তো আসলে একটা পর্যায়ে থামতেই হয়, তাই না? আমার তো মনে হয়েছে যে আমার যেসব বন্ধুরা ধরেন প্রোডাকশনে ইনভেস্ট করেছে, আমি তো তার চেয়ে বড় জায়গায় ইনভেস্ট করছি। আমি আমার ঘরে ইনভেস্ট করছি, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইনভেস্ট করছি, আমার বাচ্চাদের জন্য ইনভেস্ট করছি। যেমন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যখন ধরেন আমার বাচ্চাদেরকে সুইমিং শেখানোর জন্য আমি মাসের পর মাস আমি যে ওদেরকে নিয়ে গিয়ে বসে থাকি, এবং আশেপাশের অনেক অন্যান্য মায়েরা বা অন্য প্যারেন্টসরা বসে আমার দিকে তাকিয়ে থাকে এবং বিভিন্ন রকমের প্রশ্ন করে যে আপনি বসে থাকেন এখানে এসে। আমার মনে হয় যে মানে এই জায়গাটাতে টাইম দেওয়াটা আমার জন্য অনেক বেশি জরুরি। এই জায়গাটা অবহেলা করার কোনো সুযোগ নাই, এবং আমি অ্যাটলিস্ট করতে চাই না। আমার কাছে মনে হয় যে ওদের জন্য বেস্ট যা যা করার আমার সাধ্য অনুযায়ী আমি সব করতে চাই। আপনি ইনভলভ থেকে করতে চান? আমি ইনভলভ না থেকে আসলে আমার হয় না, আমার বাসায় হওয়া সম্ভব না। লাইক আমার খুব স্ট্রং সাপোর্ট সিস্টেম নাই, যে কারণে আর সব বাচ্চারা তো আসলে একরকম হয় না। কিছু কিছু বাচ্চাদের দেখবেন যে নিজে নিজে সবকিছু শিখে ফেলে। আমার ছেলেটা বা আমার বাচ্চারা এতটা এরকম না। আমার ছেলেকে যেমন সবকিছুই আমার হাতে ধরে ওকে শিখাতে হয়েছে। লাইক কোনো খুব কম বাচ্চা আছে যে যাকে আপনি আপনারা হয়তো সাইকেল টাইকেল শিখছেন, বাপমা নিশ্চয়ই শিখায় নাই, এমনি শিখে গেছেন। হ্যাঁ, কিন্তু আমার ছেলেকে আমি বিডি সাইকেলিস্টের ওদের সাথে গিয়ে যোগাযোগ করে এবং প্রতিদিন সকাল 6টার সময় ওকে নিয়ে গিয়ে আমি পার্কে আমি বসে থাকতাম, ওকে সাইকেল চালানো শিখাতো। এরকম 1 মাস আমি ওকে আমার ছেলেকে সুইমিং শিখাতে নিয়ে গেছি। পুরা 2 মাস আমি বসে থাকছি, ও সুইমিং করতো ওখানে। ছেলের পার্ট এভাবে গেছে, মানে একটার পর একটা অনেক অ্যাক্টিভিটি আমার ছেলেকে দিয়ে আমি ফ্রেন্ডস শিখানো, হুজুরের কাছে পড়ানো, অ্যালোহা জানেন আপনি, একটা অল্টারনেটিভ ম্যাথস, অ্যালোহা করানো, বাস্কেটবল শিখানো, গিটার শিখানো, ছায়ানটে গান শেখানো, মানে যতটুকু আমি পেরেছি করেছি। ছেলের পার্ট শেষ, এখন মেয়ের পার্ট শুরু হয়েছে। সো আমাকে তো অনেক বড় ইনভেস্টমেন্ট আসলে আমার সময়টা ওখানে দিতে হচ্ছে।
তো সেরা মায়ের আজীবন সম্মাননা দিয়ে দেওয়া হোক দীপা কর্মকারকে। না, সেরা মাটা আসলে এভাবে তো বলা যায় না। সেটা হচ্ছে আলটিমেটলি বাচ্চারা যদি ভালো জায়গায় যায়, ভালো কিছু করে, বা আমি আমার বাচ্চাদেরকে সবসময় বলি যে এই যে আমি তোমাদের পেছনে যেটুকু করছি এটা কোনোটাই আমার জন্য করছি না। আমার ছেলেকে সেদিন বলছিলাম, ধরো আমি কিন্তু খুব ভালো সুইমিং জানি না, কিন্তু আমার 2 বাচ্চা খুব ভালো সুইমিং জানে, কারণ ওদেরকে আমি অনেক ডেডিকেটেডলি কাজটা আমি শিখিয়েছি। ধরো কোনোদিন আমরা 3 জন আমাদের যদি নৌকা ডুবে যায় বা লঞ্চ ডুবে যায়, আমরা যদি পানিতে পড়ে যাই, তোমরা 2 জন বেঁচে যাবে, আমি কিন্তু বাঁচবো না, বা ওরা আপনাদের বাঁচাবে। সোশ্যাল হ্যান্ডেলে অনেক রকম কথা ওঠে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে লাইফস্টাইলটা নিজেদের সন্তানের জন্য একটা সময় আসলে এন্ডোর্স করা খুব প্রয়োজন। সারা জীবন ব্যস্ত থাকলে শেষে পোহাতে হয় অনেক রকম, হতে পারে। আবার কেউ কেউ অনেক লাকি, যার সাপোর্ট সিস্টেম থাকে। আপনার অনেক কলিগরা তো 60 ইয়ার্স পর্যন্ত ব্যস্ত আছেন। ছেলে কলিগরা তো আপনার ছেলেও তার সাথে কাজ করতে পারে, মানে নতুন মেয়েদের সাথেও তারা নায়িকা হিসেবে নিচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড। তো তারা তো নিশ্চয়ই সন্তানদের হিসেবে সময় দিতে পারছে না, তার জায়গায় তার ওয়াইফ দিচ্ছে। যাই হোক,